আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ। ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। সমন্বয় এবং নিঃসরণ কি? জীবের সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবের দেহে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বৃদ্ধি, প্রজনন, অনুভূতি গ্রহণ, প্রতিক্রিয়া। এগুলো কি একটি জীবের বৈশিষ্ট্য। প্রাণীর মধ্যে যেরকম এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, উদ্ভিদের ভিতরেও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। প্রাণীর ভিতরে সমন্বয় সাধন করার জন্য, অর্থাৎ বিভিন্ন অঙ্গের সাথে বিভিন্ন অঙ্গের যে সংযোগ সাধন করা হয়, যে সাড়া প্রদান করা হয়, এগুলোর জন্য প্রাণীর দেহে অর্থাৎ উচ্চ শ্রেণীর প্রাণীগুলো যে আছে তার মধ্যে কি বিভিন্ন ধরনের তন্ত্র থাকে, সেগুলোকে কি স্নায়ুতন্ত্র বলে। কিন্তু উদ্ভিদের দেহে কিন্তু এই সংযোগ সাধন করার জন্য কোনো তন্ত্র থাকে না, এখানে কি বিভিন্ন ধরনের হরমোন কাজ করে। উদ্ভিদের সমন্বয়। উদ্ভিদের সমন্বয় কি? উদ্ভিদে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। যদি সমন্বয় না থাকতো তাহলে উদ্ভিদের জীবনে যে শারীরবৃত্তীয় কাজগুলো ঘটে সেখানে কিন্তু বিশৃঙ্খলা দেখা দিত। দেখো উদ্ভিদের জীবন চক্রে কি কি পর্যায়গুলো আসে। দেখো, অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা। অঙ্কুরোদ্গম কি? যখন একটি বীজ থেকে নতুন অঙ্কুরিত হয়ে নতুন গাছের জন্ম দেয়। পুষ্পায়ন, যখন ফুল ফোটে, এরপরে ফল সৃষ্টি হয়, এরপরে কিসে বার্ধক্য, গাছটি একটু বার্ধক্যে উপনীত হয়, এরপরে আবার কিসে সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ কিসে ফুল ফল দিতে পারে না, তার বার্ধক্য এসে যায়। তাহলে উদ্ভিদের জীবন চক্রে এই যে পর্যায়গুলো আসে, এগুলো কিন্তু বিভিন্ন হরমোনের কারণে এই পর্যায়গুলো আসে। বিভিন্ন হরমোন প্রভাবিত করে এই পর্যায়গুলোকে, প্রভাবিত করে তার কাজ করতে সহায়তা করে। বিজ্ঞানীরা ভাবতে থাকেন যে উদ্ভিদের ভিতরে বিভিন্ন অঙ্গের মধ্যে যে এই যে উদ্দীপনাগুলো কাজ করে, এগুলো কিসের মাধ্যমে কাজ করে। তারা গবেষণা করতে করতে দেখতে পান যে কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে যেগুলো উদ্ভিদের মধ্যে এই ধরনের কাজগুলো, উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মধ্যে এই কাজগুলো ঘটাতে সহায়তা করে। তারা এদেরকে একটি নাম দেন, ফাইটো হরমোন। আমরা দেখি ফাইটো হরমোনের সংজ্ঞাটা কি। দেখো, উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থগুলো হচ্ছে ফাইটো হরমোন। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী, অর্থাৎ উদ্ভিদে যে সমস্ত কাজগুলি ঘটে, সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করে কে? হরমোন। সেই হরমোনগুলোকে কি বলা হয়? ফাইটো হরমোন। হরমোন আবার অনেক ধরনের হতে পারে। এগুলো কি? বৃদ্ধি সহায়ক হরমোন আছে, আবার কি বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন আছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কি বৃদ্ধি দরকার, আবার কি উদ্ভিদে কিছু কিছু ক্ষেত্রে কি অধিক বৃদ্ধি পেলে সমস্যা হয়, তখন কি বৃদ্ধি প্রতিবন্ধক সৃষ্টি করে। তাহলে আমরা কি বলতে পারি যে বৃদ্ধি সহায়ক হরমোন গুলো আছে কি কি? দেখো, অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন। এই যে তিনটি আছে হরমোন, এগুলো হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। আর বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনগুলো? দেখো, অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন, এগুলো হচ্ছে কি বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। এখানে আরেকটি হরমোন দেখা যায় ফ্লোরিজেন। ফ্লোরিজেন সে কি করে? তোমার পত্র মূলে থাকে, মানে পাতার প্রান্তে থাকে। সে কি করে? একটা টাইমে এসে সে পত্রের মূলে, অর্থাৎ পাতার যে বোটাটা আছে এখানে, এই যে দেখো পাতার বোটা, এই যে এটা হচ্ছে পত্রমূল, এখানে আসে ফ্লোরিজেন। এসে সে কি করে? এখান থেকে পুষ্প মঞ্জুরি সৃষ্টি হতে সহায়তা করে। কে? হরমোনটার নাম কি? ফ্লোরিজেন। এখানে কি আছে? দেখো, অক্সিন। বিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম এই যে হরমোনটি আছে অক্সিন হরমোন, এটি সর্বপ্রথম সে আবিষ্কার করেন। অর্থাৎ তিনি দেখেন কি যে আলোর প্রতি উদ্ভিদের যে বৃদ্ধি, সেটা সাড়া প্রদান করে। অর্থাৎ যেদিকে আলো থাকে সেই দিকে কি উদ্ভিদ বাড়তে থাকে, যেদিকে আলো থাকে না সেখানে উদ্ভিদের কিছু অঙ্গ যায় না। আবার কিছু অঙ্গ আছে যেদিকে আলো নাই সেদিকে প্রভাবিত হয়। তাইলে আমরা অক্সিনের কাজ হচ্ছে
যেদিকে আলো থাকে সেই দিকে সে প্রভাবিত হয়। অর্থাৎ অক্সিজেনের কাজ হচ্ছে বৃদ্ধি সহায়ক, অর্থাৎ বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে আরো কি আছে দেখো, মূল গজায়, শাখা কলমে মূল গজায়। আর ফলের অকালে ঝরে পড়া, যেটা ফল কিছু কিছু উদ্ভিদে দেখবা যখন ছোট্ট কুড়ি বের হয়, মুকুল বের হয়, ফলের যে কুড়ি বের হয়, মুকুল, এগুলো কি ঝরে পড়ে যায়। কিন্তু যখন ওই গাছে অক্সিন হরমোনটা প্রয়োগ করা হয় তখন কিন্তু ওই ফলগুলো খুব কম ঝরে, ঝরে কিন্তু মানে সংখ্যায় খুবই কম। দেখা যায় কি ওইসব গাছে ফলন বেশি হয়। এরপরে আছে কি জিব্রেলিন। জিব্রেলিন কি করে, উদ্ভিদকে অধিক লম্বা করতে এবং সুপ্তাবস্থা কাটাতে সহায়তা করে। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদে দেখবা পর্বগুলো, পর্ব কি আমরা এর আগে পড়েছি, পর্ব হচ্ছে দুটি, মানে এরকম দেখো, আমি চিত্র দিয়ে দেখাই, কাণ্ডের এই যে এরকম থাকে না, বাঁশের বিশেষ করে এরকম যে গিট গুলো থাকে, এগুলো কিন্তু একটা একটা পর্ব। তো কিছু কিছু উদ্ভিদে দেখবা এই পর্বগুলো কি একদমই ছোট হয়, খাটো হয়। ওখানে যদি জিব্রেলিন হরমোনটি প্রয়োগ করা যায় তখন কি সে পর্বগুলো কি অনেক বড় বড় হবে। এরপরে আরো আছে উদ্ভিদকে অধিক লম্বা করতে। কোন উদ্ভিদকে যদি আমরা অনেক বেশি লম্বা করতে চাই সেখানেও কি জিব্রেলিন যে হরমোন আছে সেটা প্রয়োগ করতে পারি। আরেকটি আছে কি সুপ্তাবস্থা কাটাতে। অর্থাৎ কিছু কিছু বীজ যখন আমরা কি বীজ বপন করি তখন কি এখানে কি সুপ্ত অবস্থায় অঙ্কুরিত হয় না, বা অঙ্কুরিত হওয়ার পরও গাছ বৃদ্ধি পায় না, তখন কি সেখানে আমরা মানে সে স্থির হয়ে থাকে, সুপ্ত অবস্থায় থাকে। তখন সেখানে যদি জিব্রেলিন হরমোনটি প্রয়োগ করা যায় তখন কি সে দ্রুত বাড়তে থাকে। এরপরে আছে কি দেখো ইথিলিন। অর্থাৎ এটি একটি গ্যাসীয় পদার্থ। অর্থাৎ কি যখন ফলে পাকার সময় হয়, ফল পাকার সময় হয়, তখন সেখানে যদি ইথিলিন প্রয়োগ করা হয় দ্রুত ফল পাকতে সাহায্য করে ইথিলিন গ্যাস। ইথিলিন যে হরমোন আছে, যে গ্যাসীয় পদার্থ, এটি কি ফল, ফুল, বীজ, তারপরে পত্র, এসব জায়গায়ও কিন্তু এই ইথিলিন গ্যাসীয় যে হরমোনটি আছে এটি পাওয়া যায়। চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ। অর্থাৎ তুমি ছোট দিন মানে কি শীতকাল, শীতকালে এর ফুল ফুটবে কিন্তু গরমের দিনে এর ফুল ফুটবে না। তাই এ থেকে কি বিজ্ঞানীরা প্রমাণ পান যে দিনের আলোর উপরেও উদ্ভিদের বৃদ্ধি হতে পারে বা পুষ্পায়ন হতে পারে। আমরা একটি পরীক্ষার মাধ্যমে দেখব, দেখো এই যে আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষা। অর্থাৎ উপকরণ কি নেব দেখো, স্বচ্ছ কাচের বড় মুখ যুক্ত বোতল। অর্থাৎ বড় একটি কাচের বোতল নেব, স্বচ্ছ একদম সাদা কাচের বোতল নেব, উপরে কি একটি কর্ক থাকবে, ছিপি। এরপর আছে কি পুষ্টি দ্রবণ নেব, নিচে কিছু পুষ্টি দ্রবণ নেব এবং কর্কটি থাকবে কি ছিদ্রযুক্ত, আরেকটি সবল উদ্ভিদ চারা নেব। আমরা পরীক্ষা করে কি দেখবো, যে কাচের বোতলটি আছে সেটার ভিতরে কি পানির মধ্যে আমরা দেখো, তোমাদের বইয়ে একটা চিত্র আছে আমি দেখাই, দেখো এই যে চিত্রটি, এই যে বয়ম, ঠিক আছে, জানালার পাশে একটি কাচের বোতল রেখেছে এবং এটা এমন ভাবে যে কর্কের ছিদ্রের ভিতর থেকে গাছটি এমন ভাবে রেখেছে যে পুষ্টি পদার্থের ভিতরে এর মূল গুলো আছে এবং কাণ্ডগুলো কি দেখো এই যে জানালার দিকে ঘুরে গেছে, মূলটি আলোর বিপরীত দিকে ঘুরে গেছে। দেখো এদিকে কিন্তু আলো আসে, বিপরীত দিকে ঘুরে গেছে। অর্থাৎ আমরা এই ছবি থেকে কি বলতে পারি, যে কাণ্ড হচ্ছে আলোর দিকে যাবে এবং মূল হচ্ছে আলোর বিপরীত দিকে যাবে। এই পরীক্ষাটি দিয়ে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যে আলোর প্রতি উদ্ভিদের সাড়া প্রদান করে। এরপর আছে কি হরমোনের ব্যবহার। অক্সিন কোথায় ব্যবহার করি আমরা, শাখা কলমে মূল উৎপাদন। শাখা কলম হচ্ছে শাখা নিয়ে যে কলম করি আমরা, সেখানে দ্রুত মূল উৎপাদন করে নতুন চারা গাছ হিসেবে বড় করার জন্য আমরা কি করি, অক্সিন প্রয়োগ করি। এরপর আছে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থান পূরণে এই হরমোনটি ব্যবহার করা হয়। এরপরে আরো আছে কি দেখো, অক্সিন আরো কাজ করে ফলের মোচন বিলম্বিত করে। অর্থাৎ ফল যাতে দ্রুত খসে না পড়ে সেটাও মানে বিলম্বিত করে কি অক্সিন। এরপরে আরো কিছু হরমোন আছে, আরো কিছু বস্তু আছে যেগুলি আলো, পানি, অভিকর্ষ, এগুলো কি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এবারে আমরা কি করব, স্নায়ুতন্ত্র। বহুকোষী জীবের দেহে
টিস্যু আছে, অঙ্গ আছে, তন্ত্র আছে, এগুলো কি দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং অনেক ধরনের কাজ সম্পাদন করে। এসব কর্মকাণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করা এবং পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য দ্রুত যোগাযোগ প্রয়োজন। যেমন কারো কান্না দেখে আমরা কান্না করি, ভালো রেজাল্ট করলে আনন্দ পাই, এগুলোই কি এগুলো একটা তন্ত্র নিয়ন্ত্রণ করে। সেই তন্ত্রটার নাম হচ্ছে স্নায়ুতন্ত্র। দেখো আমরা একটা সংজ্ঞা থেকে স্নায়ুতন্ত্রের একটা সংজ্ঞা দিতে পারি। প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে কি বলবো আমরা? স্নায়ুতন্ত্র বলবো। অর্থাৎ কি বলছে দেখো, যেসব তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, ঠিক আছে, বিভিন্ন জন্য হাতে ব্যথা পাইলে আমি বাম হাতে ব্যথা পেলে কি করি? ডান হাত দিয়ে একটু ঘষা দেই। আবার মাথায় ব্যথা পেলে আমরা কি করি? হাত দিয়ে ব্যথা সারাই। এরকম বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে, অর্থাৎ শারীরবৃত্ত যে কার্যগুলো আছে সেগুলো কি তার ভিতরে সমন্বয় সাধন করে। এরপর আছে উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। কে? যেই তন্ত্রগুলো, সেই তন্ত্রগুলোকে আমরা কি বলবো? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কোথায় অবস্থান করে? সাধারণত সমস্ত শরীরেই অবস্থান করে, তবে স্নায়ুতন্ত্রের যে প্রধান অংশ সেটা হচ্ছে মস্তিষ্কে অবস্থান করে। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এবং স্নায়ুতন্ত্রের যে একক সেটা হচ্ছে স্নায়ু কোষ, অর্থাৎ অসংখ্য স্নায়ু কোষ নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। আমরা এবারে দেখব একটি স্নায়ু কোষের গঠন। প্রথমে আমরা দেখো চিত্র দেখি। এটা হচ্ছে একটা স্নায়ু কোষ। এটা কি একটি স্নায়ু কোষের চিত্র। স্নায়ু কোষ সাধারণত দুইটি অংশ থাকে। দেখো এই যে এই অংশটা হচ্ছে কোষ দেহ, আর নিচের যে এই অংশটা আছে এটার নাম হচ্ছে প্রলম্বিত অংশ। এখানে কি কি আছে দেখো, কোষদেহের ভিতরে আছে ডেনড্রাইট, অর্থাৎ এই যে সূত্রাকার যে অঙ্গগুলো দেখা যায় সেটার নাম হচ্ছে ডেনড্রাইট। এই যে আবরণটা আছে এই আবরণটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। মাঝখানে যে অংশটা আছে সেটার নাম সাইটোপ্লাজম, এবং এই যে গোলাকার বস্তুটি দেখা যায় এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং প্রলম্বিত অংশের এটা হচ্ছে কি অ্যাক্সন, অ্যাক্সন বলে। তো এই যে মায়োলিন সিট, এই যে এগুলো দেখা যায় এগুলোর নাম হচ্ছে মায়োলিন সিট, এবং দুটি মায়োলিন সিটের মাঝখানে যে সংযোগটা আছে এটার নাম হচ্ছে রেনভিয়ারের পর্ব। আমরা একটু ব্যাখ্যা দেখি। দেখো স্নায়ু কোষের দুটি অংশ প্রধানত, সেটা হচ্ছে কি কোষদেহ এবং প্রলম্বিত অংশ। কোষদেহ কি দেখতে গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার হতে পারে। কোষ আবরণী থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, তবে কি সেন্ট্রিওল থাকে না। কোষদের ভিতরে সেন্ট্রিওল থাকে না। আর প্রলম্বিত অংশ কি থাকে? অ্যাক্সন এবং ডেনড্রাইট। প্রত্যেকটি নিউরনে অর্থাৎ একটি স্নায়ু কোষে একটি অ্যাক্সন থাকে। যেই দিকে ডেনড্রাইট গঠিত হয় তার বিপরীত দিকে অ্যাক্সন থাকে, এবং অ্যাক্সনের মাথায় কি পরবর্তী যে স্নায়ু কোষ আছে তার আবার কি ডেনড্রাইট সংযোগ অবস্থায় থাকে। দেখো এই যে এখানে আমি একটি চিত্রের মাধ্যমে বুঝাইছি, এই একটি নিউরন, এই একটি নিউরন। ডেনড্রাইটের সাথে এই নিউরনের, ডেনড্রাইটের সঙ্গে এই নিউরনের দেখো এই যে অ্যাক্সনের সংযোগ। এভাবে কি সমস্ত শরীরে নিউরন গঠিত আছে। দেখো এখানে অ্যাক্সন এবং এই যে ডেনড্রাইট, এই যে সংযোগ স্থল, এটার নাম কি সিন্যাপস। অর্থাৎ এই সিন্যাপসের মাধ্যমে কি স্নায়ুতরণা এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে স্থানান্তরিত হয়। স্নায়ু কোষের কাজ কি? স্নায়ু কোষের কাজগুলো হচ্ছে উদ্দীপনা বহন করা, জীবদেহের অর্থাৎ প্রাণীদের ভিতরের এবং বাহিরের সাথে সংযোগ স্থাপন করা, এরপরে উদ্দীপনা পরিবহন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া এবং পরিচালনা করা। এই কাজগুলি হচ্ছে একটি নিউরন বা একটি স্নায়ু কোষের প্রধান কাজ। এরপরে আসি কি দেখো, স্নায়ুতন্ত্রের তিনটি প্রধান অংশ আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয়, প্রান্তীয় এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
এই তিনটি যে তন্ত্র আছে স্নায়ুতন্ত্র, এই তিনটি স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে সেটার ভিতরে কি আবার মস্তিষ্ক অবস্থান করে। মস্তিষ্কের তিনটি অংশ আছে, একটি হচ্ছে গুরু মস্তিষ্ক, একটি মধ্য মস্তিষ্ক, আর একটি হচ্ছে লঘু মস্তিষ্ক। দেখো তোমরা বই থেকে আমি তোমাদের মস্তিষ্কের চিত্রটি দেখাই। দেখো এই যে এটা হচ্ছে এই যে উপরের অংশটা আছে, এটার নাম হচ্ছে গুরু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্কের নিচে যে অবস্থান করে, এটার নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। এবং মধ্য মস্তিষ্কের নিচে হচ্ছে পঞ্চ অবস্থান করে, এবং মধ্য মস্তিষ্ক পঞ্চের পিছন দিকে অবস্থান করে সেরিব্রাম। এবং সবশেষে এদিকে নিচে এটা কি সুষুম্না কাণ্ড। এটা হচ্ছে মস্তিষ্কের গঠন। দেখো গুরু মস্তিষ্কে কি আছে, দেখো মস্তিষ্কের দুইটি ভাগ আছে। দেখো এই যে এখানে দুইটি ভাগ আছে, ডান এবং বাম। এটাকে কি বলা হয়, ডান বাম সেরিব্রাল। এরপরে তোমার এই যে গুরু মস্তিষ্কটা আছে, এটার উপরের অংশটা কি ধূসর কালার, এজন্য এদেরকে কি বলা হয় ধূসর পদার্থ বা গ্রে মেটাল। এবং গুরু মস্তিষ্কের যে ভিতরের রং সেটা হচ্ছে সাদা, যার কারণে সেটাকে কি বলা হয় শ্বেত পদার্থ বলা হয়। গুরু মস্তিষ্কের প্রধান কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা, ক্রিয়া কেন্দ্র। অর্থাৎ এই কাজগুলো কোথায় ঘটে, গুরু মস্তিষ্কে ঘটে। দেখো সেরিব্রামের নিচের অংশে কি কি থাকে, থ্যালামাস থাকে, হাইপোথ্যালামাস থাকে। এখানে কি কি সংঘটিত হয় দেখো, ক্রোধ, লজ্জা, শীত, গরম, নিদ্রা, তাপ সংরক্ষণ, চলন। এই কাজগুলো কোথায় হয়, সেরিব্রামের নিচের অংশ অর্থাৎ থ্যালামাস এবং হাইপোথ্যালামাসে। এরপরে আছে কি দেখো মধ্য মস্তিষ্ক, অর্থাৎ দেখো আমি তোমাদের বইয়ের চিত্রের মধ্যে দেখা যায় এই যে গুরু মস্তিষ্ক এবং যে পঞ্চ আছে, গুরু মস্তিষ্ক এবং পঞ্চের মাঝামাঝি অবস্থায় এখানে আছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি এটা কি নিয়ন্ত্রণে সহায়তা করে হচ্ছে মধ্য মস্তিষ্ক। এরপরে আছে কি লঘু মস্তিষ্ক। দেখো লঘু মস্তিষ্ক কোথায় আছে, লঘু মস্তিষ্কের আবার কি তিনটি অংশ আছে, একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে পঞ্চ, আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। সেরিব্রাম এটা হচ্ছে পঞ্চের বিপরীত, অর্থাৎ পঞ্চটা হচ্ছে সামনে, বিপরীত দিক হচ্ছে পিছন দিকে, পিছন দিকে হচ্ছে সেরিব্রাম অবস্থিত। এর ডান এবং বাম দুটি অংশ আছে, সেরিব্রামের দুটি অংশ আছে, ডান এবং বাম। পঞ্চ হচ্ছে লঘু মস্তিষ্কের সামনে এবং নিচে অবস্থিত, লঘু মস্তিষ্কের সামনে থাকে এবং নিচের দিকে অবস্থান করে। এটা কি গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের সুষুম্না শীর্ষক, অর্থাৎ এই যে এটার সাথে কি সংযোগ মানে সংযোজিত থাকে। এরপরে আছে কি দেখো মেডুলা। মেডুলা হচ্ছে মস্তিষ্কের একেবারে নিচের অংশ, ঠিক আছে। তোমার এই যে গুরু মস্তিষ্ক আছে, সেরিব্রামের নিচের অংশ আছে, মধ্য মস্তিষ্ক আছে, লঘু মস্তিষ্ক আছে, এর সব থেকে নিচের অংশ হচ্ছে মেডুলা। এর কাজ হচ্ছে কি হৃদ স্পন্দন, খাদ্য গ্রহণ এবং শ্বসন, এই তিন ধরনের কাজ সে নিয়ন্ত্রণ করে। কে, এটা হচ্ছে মেডুলা। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী পর্বে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।